শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই, ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা, আল্লাহর নৈকট্য লাভের আশায় দোয়া। এবং তারেক রহমান ও তার স্ত্রীর যুক্তরাজ্যের ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ বেআইনি, মন্তব্য খন্দকার মাহবুবের। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল, বলছেন দুদক আইনজীবী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। স্বজনরা জানান, শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলে জায়ান এবং জোহানকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা কলম্বোর 5 তারকা হোটেল শাংরিলায় অবস্থান করছিলেন। রোববার সকালে জায়ান তার বাবার সঙ্গে হোটেলের নিচতলায় রেস্টুরেন্টে নাস্তা করতে যায়। ঠিক তখনই বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলের কক্ষেই ছিলেন সোনিয়া। খবর পাওয়ার পর বাংলাদেশ থেকে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ব্রুনাইয়ে প্রবাসীদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হওয়ার বিষয়টি জানান। এ সময় বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। বাংলাদেশ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলেও জানান তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এম্পিয়ার হোটেলে আয়োজিত সংবর্ধনায় অনুষ্ঠানে পৌঁছালে প্রবাসীরা ফুল দিয়ে স্বাগত জানান সরকার প্রধানকে। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি শ্রীলঙ্কার বোমা হামলার তীব্র নিন্দা জানান। এই সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সবাইকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রীলঙ্কায় প্রায় 8টা জায়গায় সেখানে বোমা হামলা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক আহত, 500-এর উপর মানুষ আহত। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। কারণ জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করার জন্য বাংলাদেশে আমরা জিরো টলারেন্স ঘোষণাই শুধু দেইনি, আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা সবসময় সতর্ক রেখেছি এবং এই ধরনের কোনো চিহ্ন কোথাও এলে পরে আমরা সচেতনতার ব্যবস্থা নিচ্ছি যে বাংলাদেশের মাটিতে কোনো রকম সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, মাদকাসক্ত এর কোনো স্থান হবে না। এর আগে স্থানীয় সময় দুপুরে ব্রুনাই পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচায় সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। ব্রুনাইয়ের যুবরাজ আল মুত্তাদির বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। সোমবার সকালে সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এতে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। প্রবাসের সময়ে আরও থাকছে। তথ্য প্রযুক্তির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিপিও সামিটে বললেন সজীব ওয়াজেদ জয়। নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান। শ্রীলঙ্কার মতো শান্তিপূর্ণ এবং ধর্মীয় সহাবস্থানের দেশে এমন হামলার ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এ ধরনের হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানানোর পাশাপাশি কি উদ্দেশ্যে কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যে কোনো ধর্মের হোক, ধর্মীয় স্থানের পরে হামলা হবে, এটা খুবই অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ সবারই করা উচিত। একটা অশান্তি সৃষ্টি করার প্রবণতা, শৃঙ্খল শ্রীলঙ্কায় আগে যুদ্ধ ছিল, ওই সময় একটা কারণ ছিল, কিন্তু এখন
সে কারণটা কি? অনেক দিনের জমা করা কিছু আছে যেটা বিস্ফোরিত হচ্ছে, কিন্তু তারা সবাই তো খ্রিস্টান, আবার কেন গির্জা ঘরে তারা এটা করবে? কোনো শক্তি জড়িত থাকে, অবশ্যই তাদের দায়বদ্ধতাটা নিতে হয় এবং এটার প্রতিবাদে তাদের কিছু করতে হয়। সময় ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। পবিত্র শবে বরাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনী বলে পরিচিত এই রাতে কল্যাণ কামনায় মসজিদে মসজিদে চলে কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও কবর জিয়ারত। মহিমান্বিত রজনী শবে বরাত, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে তাই মুসল্লিদের ঢল। জামাতে এশার নামাজ পড়ার পরই নফল ইবাদত শুরু করেন অংশগ্রহণকারীরা। কোরআন তিলাওয়াত, জিকির আজগারের ফাঁকে ফাঁকে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। চাওয়ার শেষ যেখানে সেখানেই তীব্র আকুতি বান্দার। প্রভু সাড়া দেবেন সে আশায় রাতের প্রতিটি ক্ষণ ঘুমহীন থাকার অব্যাহত চেষ্টা। সব মিলে দুই জাহানেই কামিয়াবি হওয়ার প্রত্যাশা তাদের। আজকে যে মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন সমস্যা আছে, যেমন নারী দর্শন, বিভিন্ন সমস্যা থেকে যেন আমরা সকল মুসলিম এক হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আজকে রাত্রিতে মুসলমানদের জন্য ভাগ্য নির্ধারণ করা হবে, রিজিক বন্টন করা হবে। পবিত্র এই রাত যেন মাহে রমজানেরই আগমনী বার্তা। রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সাথে সমাজ, রাষ্ট্রের ও সকল ধর্মের মানুষের শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। শ্রীলঙ্কায় একটা দুর্ঘটনা ঘটছে, সে যে ধর্মেরই লোক মারা যাক, যে সারা পৃথিবীর মানুষ, যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। আজকের রাতে যদি কিছু চাওয়া হয়, আল্লাহ সবচাইতে নিচের আসমানে চলে আসেন আর আমাদের ইবাদতটা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করেন। এদিকে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতিটা গেটে পর্যাপ্ত অফিসার ফোর্স রয়েছে। যারাই নামাজ পড়তে আসবেন তাদেরকে নিরাপত্তার সাথে চেক করা হবে, চেক করে নিশ্চিত হয়ে তারপর তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে পুণ্যময় রাতের আনুষ্ঠানিকতা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে বলে মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের যুক্তরাজ্যের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এই কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের এ মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছে দুদকের আইনজীবী। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা, 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জামায়াতুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জুবাইদুর রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি। এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেয়া, এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশটাকে বেআইনি বলা, এটা এক ধরনের কন্টেম্প্ট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার বিকেলে নির্বাচন কমিশনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমামের নেতৃত্বে 7 সদস্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই রিপোর্ট জমা দেন। পরে এইচ.টি. ইমাম জানান, নির্বাচনে প্রতিবার অনেক আসনে প্রার্থীদের অনুদান দেয়া হলেও এবার তা দেয়া হয়নি। 2008 সালের নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ সকলের আগে তাদের নির্বাচনী আয় ব্যয়ের হিসাব দাখিল করেছিলেন। 14 সালেও আমরা করেছি, এবারেও আমরা যথাবিহিত নিয়ম অনুযায়ী আজকে দাখিল করলাম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের কথা, গর্বেরও কথা, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন কমিশনকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে একে শক্তিশালী করার জন্য যা কিছু প্রয়োজন করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে বলেও মন্তব্য করেন তারা। রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তারা। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রশংসা করতে পারে না, তাদের নিজেদের কোনো পরিকল্পনা ছিল না। আপনারা অবশ্যই আমাদের সমালোচনা করবেন, সমালোচনা পথ চলাকে শালিত করেন, কিন্তু নেতিবাচক রাজনীতির পথ পরিহার করুন দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। যেদিন থেকে তিনি আওয়ামী লীগের সভাপতি হয়ে নির্বাচিত হয়ে এই দেশে পদার্পণ করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত দেশের জন্য নিবেদিত প্রাণ হিসাবে 24টি ঘন্টা কাজ করেন বলেই আজকে তার পক্ষে সম্ভব হয়েছে প্রত্যেকটি জিনিস নখ দর্পণে রাখা এবং নখ দর্পণে নিয়ে প্রত্যেকটি জিনিসের অনুশাসন দেওয়া। জেলে যাওয়ার ভয় থেকে বেরিয়ে এসে নেতাকর্মীদের আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে আহ্বান জানান তিনি। আর আমরা বাইরে থাকবো, জেলে যাওয়ার ভয়ে আমরা আন্দোলন করবো না, আমাদের এই সিদ্ধান্ত পরিহার করতে হবে। নেত্রীকে জেলে থাকবে এবং আমরা সংসদে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব, এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নাই। যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে, ঘরে বাইরে রাস্তায় সব জায়গায়। সে সময় আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। ব্র্যান্ড, মোড়ক, চেহারা সবই বিদেশি, শুধু ভেতরের পণ্যটি নকল। আশঙ্কার কথা হলো, নকল ও অবৈধ এসব পণ্য আমরা ব্যবহার করছি শিশুদের ত্বকে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অবৈধ 5টি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া সহ জরিমানা করা হয় 36 লাখ টাকা। মোড়ক বোতল চীন থেকে অবৈধভাবে আমদানি করা, তাই সব শিশু পণ্য দেখে বোঝার উপায় নেই এটি নকল।
সদ্যজাত থেকে সব বয়সী শিশুদের জন্য জনপ্রিয় এই টেলকম পাউডারের নকল এভাবেই তৈরি হচ্ছে কেরানীগঞ্জের বরিশর বাজার এলাকায়। এখানে পটাশিয়াম, বেনজিন, মেন্থল আর সুগন্ধির মিশ্রণে অনায়াসেই তৈরি হয়ে যায় ব্যথানাশক, আগুনে পোড়া কিংবা চর্মরোগের জনপ্রিয় ওষুধগুলো। এক বিস্কি পাকাইলে অনেক মাল হয়, এক বিস্কি পাকাইতাম, একদিন পাকাইতাম আবার 15 দিন পর পর। কেরানীগঞ্জের ঘিঞ্জি এলাকায় কম করে 5টি অবৈধ কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে 36 লাখ টাকা জরিমানা সহ 8 জনকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে হয়তো এই এলাকায় এই ধরনের নকল পণ্য তৈরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। সস্তায় ক্রয় করতে গেলে নকল পণ্যটি ক্রয় করে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এদিকে আসন্ন রমজান সামনে রেখে রাজধানীর শ্যামপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জোবাইরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় ফেনী সোনাগাজী আমলি আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদের আদালতে নুসরাত জাহান রাফি হত্যার মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে হাজির করে পিবিআই। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া 5 দিনের রিমান্ডে থাকা এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জুবাইর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উম্মে সুলতানা পপি তাকে নুসরাত জাহান রাফিকে ছাদের উপরে ডেকে নিয়ে যায় এবং তার হাত এবং পা বাঁধতে সহায়তা করে এবং তার পা চেপে ধরে রাখে। জোবায়ের তার গায়ে কেরোসিন ঢালে, শামীম তার মুখ চেপে ধরে রাখে, কামরুনার মনি তার বুকে চেপে ধরে রাখে এবং তারা ছাদের উপরে তার কাছ থেকে মামলা প্রত্যাহারের জন্য কাগজে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় অবৈধ লেনদেনের বিষয়টি অনুসন্ধানের সোনাগাজীতে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় যায় পিবিআই। আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, মূলত ব্যাংকগুলোতে দেখছি আর কি। যত ধরনের তথ্য প্রয়োজন হয়, হ্যাঁ, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট উনি মেনটেন করেন, আমি চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে সততার সাথে এভিডেন্স সহকারে যদি প্রয়োজন হয় সেটা জনতা এবং প্রধান কার্যালয়ের অনুমতিক্রমে যা প্রদান করতে হয় আমি প্রদান করব। এর বাইরে আরো কয়েকটি ব্যাংকের শাখায় অনুসন্ধান করা হবে বলে জানায় পিবিআই। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার 8 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলাটির বিচার। এমনকি আলোচিত এই হত্যা মামলার 60 আসামির সবাই জামিনে রয়েছেন। আসামিরা বিত্তবান ও ক্ষমতাশীল হওয়ায় বিচার কার্যে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 7 জন আসলাম, আমি একা, 6 জনকে মেরে ফেললো। এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত সব শিলাই। চোখের সামনে 6 বন্ধুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দৃশ্য এখনও চোখের সামনে ভেসে ওঠে আল আমিনের। সন্ত্রাসীদের গণপিটুনি থেকে জীবিত ফিরে আসলেও কাজ করার মতো সক্ষমতা নেই তার। বিচার বিলম্বিত হওয়া এবং কোনো প্রকার ক্ষতিপূরণ না পাওয়ায় সবশেষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের। আজকে 8 বছর আমাদের ওইটা আমরা বিচারও পাইনি। আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেটাও দিল না। মানে আমাদের এটা কেসটা ধামাচাপাই দিয়ে ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ছেলেটা একটু দেখে আমার খুব কষ্ট হয়। এদিকে ছেলে হত্যার বিচার না দেখেই 3 মাস আগে স্ট্রোক করে মারা যান নিহত ছাত্র ইব্রাহিম খলিলের মা বিউটি বেগম। আলোচিত এই হত্যা মামলার সব আসামি জামিনে থাকায় বিচার পাওয়া নিয়ে হতাশ অপর নিহত ছাত্র কামরুজ্জামান কান্তর বাবা। ওরা আমার চ্যালেঞ্জ করছে 15 দিনে হাইকোর্ট থেকে বাইরে আমু, তুই নিম্নকোর্টে কি করবি? নিম্নকোর্টে আটকাইছি, হাইকোর্ট থেকে বাইরে আইসা পড়ছে, 15 দিনে বাইরে আইসা।
ওদের এত হাস্যক্ত, বাপরে বাপ, এদেরকে আমি দেখলে এখন 20 সালাম করি। এদিকে আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকার পরও নির্ধারিত সময়ে সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। দীর্ঘ 6 বছরে 92 সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 52 জনের। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষী থাকার কারণে আর অনেক ভাড়াটিয়া সাক্ষী মানে ভাড়ায় থাকতো, তারা ওখানে নাই, সাক্ষ্য গ্রহণে এই জন্য দেরি হয়েছে। কে বা কারা এইভাবে এই ঘটনা ঘটাইছে এরকম সুনির্দিষ্ট কিন্তু অভিযোগ নেই। সেই প্রেক্ষিতে আমি হলফ করে বলতে পারি যে আমার আসামি ইনশাল্লাহ খালাস পাবে। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাতে সাভারের বড়দিশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় 6 শিক্ষার্থীকে। প্রথমে নিহতদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু মহালের আধিপত্য নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের 5 নেতাকর্মী গুলিবদ্ধ সহ 10 জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার সদরের পাশে ব্রহ্মপুত্র নদের বালু মহলের দখল ছিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন গ্রুপের। রোববার সন্ধ্যায় চাঁদনী হল মোড়ে বালু মহলের টাকা পয়সার হিসাব নিতে যায় উপজেলা যুবলীগের সভাপতি কাউসার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সানিলের নেতৃত্বে বেশ কয়েকজন। এ সময় তাজমুন ও টিপুর সঙ্গে তাদের কথায় কাটাকাটি হয়। সন্ধ্যা 7:30টার দিকে জামতলা মোড়ে তাজমুনের কর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কাউসার ও সানিল গ্রুপের লোকজন। এতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন সহ কমপক্ষে 10 জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক 4 জনের মধ্যে 2 জনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়। রাজশাহীতে গোসল করার সময় নদীতে ডুবে কলেজ ছাত্রী সহ একই পরিবারের 3 জন মারা গেছে। এদের মধ্যে আপন বোন 2 জন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানায়, রোববার দুপুরে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় কলেজ ছাত্রী জিম ও তার ছোট বোন 3য় শ্রেণীর ছাত্রী ঈশা। তাদের সঙ্গে গোসল করতে যায় চাচাতো বোন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী শিপলা। হঠাৎ করে চোরাবালিতে তলিয়ে যেতে থাকে শিপলা। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে জিম ও ঈশা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সামনে আর কোনো ঝড়, শিলাবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ না হলে দিনাজপুরে লিচুর ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। তবে কয়েকটি উপজেলায় সাম্প্রতিক ঝড়ে লিচুর সামান্য ক্ষতি হয়েছে। তারপরও সেচ, কীটনাশক, ভিটামিন ব্যবহার করে বাগানগুলোতে পরিচর্যা করছেন মালিকরা। তবে কৃষি বিভাগ বলছে, মুকুল কম হলে পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা করলে ফলন ভালো পাবেন বাগান মালিকরা। এদিকে জেলা প্রশাসন থেকে নিরাপদ আম ও লিচু উৎপাদন এবং বিপণনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বাগানগুলোতে এখন লিচুর দানা এসেছে। গাছে গাছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না আর বেদেনা। অসময়ের বৃষ্টির কারণে গত বছরের তুলনায় এবার লিচুর মুকুল কম। এরপরও গাছের মুকুল রক্ষা ও ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ কর্মশালা করে আম লিচুতে ক্ষতিকর কোনো কেমিক্যাল দেওয়া যাবে না বলে 13 উপজেলার বাগান মালিকদের সতর্ক করেছে। বর্তমান আমাদের গাছে যতটুকু লিচু আছে সেটাকে ঠেকানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। ঝড় না হয়, শিলাবৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে আশা রাখি যে কৃষকরা এবার বাগান চাষি যারা তারা খুব লাভবান হবে। ঝড়, শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন নিয়ে শঙ্কায় থাকলেও লিচুর পরিচর্যা করছেন বাগান মালিকরা। মুকুল হওয়ার আগ পর্যন্ত গাছে গোড়ায় সার দেই, তারপরে ভিটামিন দেই, বিষ দেই। ঝড় তুফান যা হচ্ছে, এখন ঝড় তুফানে আমরা পরিচর্যা করছি, যদি এখন ভালোভাবে টেকে, এটাই হচ্ছে আল্লাহর কাছে আরাধনা। তবে কৃষি বিভাগ বলছে, লিচু ঝরে পড়া রোধে বাগান মালিকরা পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা করলে ফলন ভালো পাবেন। বাগান মালিক এবং যারা চাষি ভাই আছে তাদেরকে আমরা বলেছি যে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জৈব সার এবং কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক সারের দেওয়ারও আমরা পরামর্শ দিয়েছি। দিনাজপুরের 13 উপজেলায় 5200 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করতে রাখাইনে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর বিরোধ জিইয়ে রাখার চেষ্টা করছে মিয়ানমার।
প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ এড়াতেই মিয়ানমারের এ কৌশল বলে মনে করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, রোহিঙ্গারা সমাজে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাই তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানান। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 20 মাস পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। চলছে মিয়ানমারের একের পর এক নানা তালবাহানা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমরু শূন্য রেখাতে অবস্থান করছে 4,500-এর বেশি রোহিঙ্গা। মিয়ানমার তাদেরকে ফেরত না নিতে প্রতিদিনই সীমান্ত ঘেঁষে গোলাগুলি করে আতঙ্ক ছড়াচ্ছে। তবে রোহিঙ্গারা বলছে, প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ এড়ানো এবং রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না করার পাশাপাশি আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাত জিয়ে রেখেছে মিয়ানমার। আইসিসিতে জানাইতাম, সিকিউরিটি কাউন্সিল থেকে জানাইলাম, কিন্তু এখনো তো কিচ্ছু হয় না। কিন্তু ওরা তো দিন গুলি করে, কিন্তু রাত দিন গুলি করে, কিন্তু খুব আতঙ্কতা আছে। এখন আরাকান আর্মি সেনারা তাদের মধ্যে ফাইটিং হয়েছে, কিন্তু আমরা রোহিঙ্গারা টার্গেটে পড়ছে। টার্গেট করে রোহিঙ্গাদেরকে মারতেছে, ওখানে যাবার পরিবেশ নাই, এরকম একটা সৃষ্টি করার জন্য উভয় পক্ষের একটা নাটক বলে আমি মনে করি। রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে গিয়ে আর্থসামাজিক অবস্থার বিপর্যয় ঘটাচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থায় দ্রুত প্রত্যাবাসনের দাবি এ জনপ্রতিনিধির। আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা খুব বিপন্ন হয়ে পড়ে গেছে। রোহিঙ্গাগুলো যত দ্রুত সম্ভব নিয়ে গেলে আমাদের এলাকার আগামী প্রজন্মের পরিবেশ শুষ্কতা একটা পরিবেশ সৃষ্টি হবে। এদিকে বিজিবির এই কর্মকর্তা জানালেন, এখন থেকে সীমান্তে ঘেঁষে গোলাগুলি করলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তা আগে থেকেই বিজিবিকে অবহিত করবে। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই ধরনের গোলাগুলি হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে ইনফর্ম করলে আমরা আশ্বস্ত থাকবো যে এটা এই ফায়ারিংটা আমাদের সাথে বা আমাদের জনগণকে উত্তেজিত করার জন্য কোনো কিছু না, শুধু তাদের অভ্যন্তরের ঘটনা। তো তারা বলেছে তারা আমাদেরকে ইনফর্ম করবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল, কিন্তু তা আজও হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই, ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। পবিত্র শবে বরাতে মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা, আল্লাহর নৈকট্য লাভের আশায় দোয়া। এবং তারেক রহমান ও তার স্ত্রীর যুক্তরাজ্যের ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ, বেআইনি মন্তব্য খন্দকার মাহবুবের। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল, বলছেন দুদক আইনজীবী। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।